দীর্ঘ সময় পর ভোট দেওয়ার অপেক্ষায় জনগণ। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, মানুষের আবেগ ও ধর্মীয় বিশ্বাস নিয়ে খেলছে একটি দল, ইসিতে অভিযোগ বিএনপির। প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন, তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি না। শেরপুর ও জামালপুরে জামায়াত আমিরের জনসভা, ভোট নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা হলে কঠোর জবাব দেওয়ার নির্দেশ। ক্ষমতায় গেলে নারীর অধিকার রক্ষার অঙ্গীকার। মাত্র 17 মাস হয়েছে, দেশে একটা বিশাল অকল্পনীয় পরিবর্তন হয়েছে। এর আগে 15.5 বছর সবগুলা রাজনৈতিক প্রতিপক্ষ দল সেদিনের আমরা ছিলাম মজলুম। নির্বাচনী সহিংসতা, পুরনো সংস্কৃতি মোকাবেলায় প্রস্তুত সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বজায় থাকবে লেভেল প্লেইং ফিল্ড, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কিছু লোক নির্বাচন বানচালের অপচেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না, এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের নিজ নির্বাচনী এলাকায় পথসভায় অংশ নেন মির্জা ফখরুল। এ সময় অভিযোগ করেন, একটি দল মিথ্যা কথা বলে মা বোনদের বিভ্রান্ত করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে, এমন কথা প্রচার করছে তারা। বিএনপি মহাসচিব আরও বলেন, মিথ্যা বলা নয়, সৎ পথে ও ভালো কাজের মাধ্যমেই জান্নাতে যাওয়া যায়, অন্য কোনো মাধ্যমে নয়। দেশকে এগিয়ে নিতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। কিছু লোক থাকবে এই দুষ্টামি করবে, কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামীকাল খুলনা ও যশোরে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে এরই মধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। তারেক রহমানের আগমন ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে সাজ রব। প্রায় 15 লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও এরই মধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। মাঠের চারপাশে প্রবেশ ও প্রস্থান পথ, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও জরুরি সেবার বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নেতাকর্মীরা জানান, এর আগে 2011 সালে যশোরে সর্বশেষ বক্তব্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতৃত্বের এই জনসভা বিশেষ গুরুত্ব পাচ্ছে দলীয় অঙ্গনে। শিক্ষা খাতে তার মায়ের যে অবদান, সেই অবদানের সেই উন্নয়নের ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। গরিবের দান করুক, গরিবের সাথে চাহিদা করুক, মানুষের ভালোবাসুক। খুলনাবাসী অপেক্ষায় আছে যে তারেক রহমান খুলনায় আসার পরে যে তার যে একটা সুমধুর বার্তা, সেই বার্তা শোনার জন্য সবাই অপেক্ষায় আছে। চেয়ারম্যান মহোদয় আসছেন খুলনাতে, একটি দল সহ সকল সর্বস্তরের মানুষের জন্য একটি ভালো লাগার। বিভিন্ন আসনে 2-3 হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি বলে যে তথ্য দিয়েছে ইসি, তা সঠিক নয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে সিএসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিভাগে ব্যাপারে ইসিকে ভুল তথ্য দিয়েছে। বলেন, একটি রাজনৈতিক দল এমন সব আচরণবিধি লঙ্ঘন করছে যার ফলে শুধু আইন ভঙ্গ নয়, ধর্মীয় বিশ্বাসেও আঘাত হানা হচ্ছে। এ বিষয়ে ইসি ব্যবস্থা না নেয় ক্ষোভ জানায় বিএনপি। এর ফলে আরপিওর স্পষ্ট লঙ্ঘন হচ্ছে। বিএনসিসি ছাত্রদের নির্বাচনে যুক্ত রাখার বিরোধিতা করে নজরুল ইসলাম খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকেই শুধু নির্বাচনের কাজে রাখা উচিত। এছাড়া যাদের নির্বাচন পর্যবেক্ষণের সক্ষমতা আছে শুধু তাদেরই এ কাজ করা উচিত বলেও জানান তিনি। নির্বাচনের 2 দিন আগে স্থানীয় নয় এমন সব বাসিন্দাদের এলাকা ছাড়ার ব্যাপারেও ইসিকে অনুরোধ জানিয়েছে বিএনপি। নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম যে গত প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে
যেটা জেনেছেন বলে আমাদের জানালেন, তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি না। নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠকে বসেছেন জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। আমরা তার কাছে যাচ্ছি। তানভীর, জামাতে ইসলামের প্রতিনিধি দলে কারা কারা আছেন এবং বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে সেটি আপনি জানতে পেরেছেন কিনা? লোপা, এবারের যে বৈঠকটি জামাতে ইসলামের যে বৈঠক, এখানে নেতৃত্ব দিচ্ছেন এহসানুল মাহবুব জুবাইর, এবং এহসানুল মাহবুব জুবাইরের সাথে দলের আরও বেশ কয়েকজন নারী সদস্য আছেন। এবার এটি একটি বিষয়ে এখানে আজকের যে প্রতিনিধি দল যারা আছে তাদের ক্ষেত্রে আরেকটি বিষয়, তারা কি নিয়ে আসলে আজকে সিইসির সাথে আলোচনা করবেন। সিইসির সাথে আসলে যে আলোচনার মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় জামাতের যে সকল নারী কর্মীরা রয়েছেন, নারী সমর্থকরা রয়েছেন, তাদের উপর দলের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের উপর আসলে বিভিন্ন ধরনের সহিংসতা হচ্ছে এবং তাদের উপর বিভিন্ন ধরনের বিভিন্ন আক্রমণের শিকার তারা হচ্ছেন। এই যে বিভিন্ন আক্রমণের শিকার তারা হচ্ছেন, বিভিন্ন জায়গায় তারা হেনস্থা হচ্ছেন, তার প্রতিবাদেই তারা একটি স্মারকলিপি দিবেন সিইসির কাছে এবং এই বিষয়ে তারা কথা বলবেন, এবং সেই অনুযায়ী কিন্তু আসলে তারা এসেছেন। এবং যেহেতু আসলে এই বিষয়টি আজকের আলোচ্য বিষয়বস্তু যেহেতু নারী সদস্যদেরকে দিয়ে, নারী কর্মীদেরকে নিয়ে, সেহেতু সেখানে আমরা দেখেছি যে নারী সদস্যদেরকে নিয়েই কিন্তু এই প্রতিনিধি দলের সদস্য যারা রয়েছেন তারা এসেছেন, যার নেতৃত্ব দিচ্ছেন এহসানুল মাহবুব জুবাইর, এবং সেখানে তারা সিইসির সাথে কথা বলবেন এবং সেই কথাটি শেষ হওয়ার পর সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তারা হয়তো আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। লোপা, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ তানভীর আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নির্বাচন নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে কড়া জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠের জনসভা থেকে এই নির্দেশ দেন তিনি। আমির বলেন, তরুণ, যুবক এবং নারীরা 11 দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, আর তা দেখেই কারো কারো মাথা গরম হয়ে গেছে। পরে জামালপুরের জনসভায় যোগ দেন জামাত আমির। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ রায়হান, আর ছবি তুলেছেন জিহাদ ইসলাম। শেরপুরের পৌর পার্ক মাঠে জামাতের নির্বাচনী জনসভা। দুপুর 1:15 এতে যোগ দেন আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের শুরুতে 24 জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে শেরপুরে দলের নেতা নিহতের ঘটনায় ক্ষোভ জানান। কোন রাজনীতি, যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে, এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? এই রাজনীতি তো 54 বছর চলেছে। জামাত আমির বলেন, দেশের মানুষ 11 দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, সবাইকে গুজবে বিভ্রান্ত করা যাবে না বলেও উল্লেখ করেন শফিকুর রহমান। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেন, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। 11 দলীয় জোটের নেতা বলেন, ক্ষমতায় যাবার সুযোগ হলে সর্বক্ষেত্রে নারীদের অধিকার রক্ষা করবে জামাত। এ সময় নিজের এক্স হ্যান্ডেলে হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আমি কোন ভাষায় নিন্দা জানাবো আই ডোন্ট নো। আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের 9 কোটি মা সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিস। আলহামদুলিল্লাহ, এখন আমার অ্যাডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। পরে শেরপুর জেলার 3টি আসনের জোট প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। এই পাল্লাকে তুমি কবুল করো, ইনসাফ কায়েমের শক্তি তুমি দান করো। এই জনসভা থেকে অভিযোগ করা হয়, স্বাধীনতার প্রায় 5.5 দশক পরেও উন্নয়ন বঞ্চিত জেলা শেরপুর, নেই রেল যোগাযোগ, বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ। আর তাই এসব নাগরিক সুবিধা নিশ্চিতের জন্য আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হয় জনসভা থেকে। জামাত আমির পরে যোগ দেন জামালপুর সিংহজানি মাঠের নির্বাচনী জনসভায়। সেখানে তিনি বলেন, ক্ষমতায় গেলে নদী ভাঙন সহ নানা নাগরিক সমস্যার সমাধান করা হবে জামালপুরে। চাঁদা তুলব না, দুর্নীতি করতে দিব না, আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে। ইনশাআল্লাহ আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে। এর আগে শেরপুর শ্রীবর্দী জামাত নেতা রেজাল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ডাক্তার শফিকুর রহমান। হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান
জামাত আমির। রাজনীতির নাম যদি মানুষ কোন হয়, সে রাজনীতিকে আমরা ঘৃণা করি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, জামালপুর। দর্শক, রাজধানীতে নির্বাচনী প্রচারণার খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই ভাটারা এলাকায় যেতে চাই, সেখানে আছেন তাজনুর ইসলাম। তাজনুর, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের প্রার্থীরা? প্রথমত আজকে একটা ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম, এবং তিনি সামনের সারিতে রয়েছেন। যেই এলাকাগুলো রয়েছে ঢাকা 11 আসনে, সেই এলাকাগুলোর মধ্যে সোলমাইদ, ভাটারা, ঢালিবাড়ি এই এলাকাটা আসলে সবসময় একটা পিছিয়ে পড়া এলাকা। আমরা বেশ শুরু থেকেই আগে ভাগে এসে ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের সেই মনোভাব কিংবা অভিব্যক্তি সেগুলো জানার চেষ্টা করেছি। বিশেষ করে এই এলাকাটি খানিকটা পিছিয়ে পড়া এলাকা, এবং রাস্তাঘাটের অবস্থাও এখন পর্যন্ত খুব একটা উন্নত সেই অর্থে আসলে হয়নি রাজধানীর একটা নতুন অন্তর্ভুক্ত এলাকা হিসেবে। সেই জায়গা থেকে প্রার্থী যিনি রয়েছেন এম এ কাইয়ুম, তিনি সেই ভরসার কথাগুলো শোনাচ্ছেন যে সামনের দিনে নির্বাচিত একই সঙ্গে যেই সংকট, যেই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ভোগ করছে, সেগুলো সমাধানে কিভাবে কাজ করে সেই কথাগুলো তিনি আসলে বলার চেষ্টা করছেন বা ভোটারদের সাথে সেই কথাগুলো বলছেন। যে মিছিলটি শুরু হয়েছিল ঢালিবাড়ি থেকে, সেই মিছিল এগিয়ে চলেছে মূলত এভারকেয়ার হাসপাতালের পাশের যেই সড়কটি রয়েছে, সেই সড়ক, সেটি আসলে সড়কের মুহূর্তে এগিয়ে চলেছে ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাজনুর। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার শাকিল হাসানের কাছে যেতে চাই, তেজগাঁও এলাকায় আছেন তিনি। শাকিল, গণসংযোগে প্রার্থীরা কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে আর ভোটাররা কি বলছেন? জামায়াতে ইসলামের প্রার্থী রয়েছেন সাইফুল আলম খান মিলন, পাশাপাশি বিএনপি জোটের প্রার্থী রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। তিনি লড়ছেন তার দলীয় প্রতীক কোদাল নিয়ে। জামাতের প্রার্থী লড়ছেন দাড়িপাল্লা নিয়ে। পাশাপাশি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা যিনি বিদ্রোহী লড়ছেন সাইফুল আলম নীরব, তিনি লড়ছেন ফুটবল প্রতীকে। পাশাপাশি ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান মমতাজ, তিনি হাত পাখা প্রতীকে লড়ছেন গণ অধিকার পরিষদের আবুল বাশার চৌধুরী ট্রাক প্রতীকে। আম জনতা পার্টির মোহাম্মদ তারেক রহমান প্রজাপতি প্রতীকে, লাঙ্গল প্রতীকে লড়ছেন সরকার সালাউদ্দিন, লড়ছেন মাথাল প্রতীকের গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার সহ আরও কয়েকজন প্রার্থী রয়েছেন। এবং এই অঞ্চলটি যেহেতু শিল্পাঞ্চল এবং শ্রমিক অধ্যুষিত এলাকা, এই কারণে কিন্তু, এবং পাশাপাশি এই এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে, এ কারণে এই এলাকার সাধারণ মানুষ যারা বাসিন্দা রয়েছেন তাদের কিন্তু নানা ধরনের চাহিদা রয়েছে। পাশাপাশি শিল্প কলকারখানাগুলো যেন নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সেগুলোর বিষয়েও কিন্তু প্রার্থীরা নজর দিচ্ছেন এবং সেই দাবিগুলোর প্রতিও তারা সচেতন রয়েছেন। পাশাপাশি এই এলাকার আইন শৃঙ্খলা। শাকিল, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নির্বাচনের সহিংসতা নিয়ে কেবল বিদেশিরা নয়, সরকারও উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সহিংসতা মোকাবেলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তিনি বলেন, ভোটে এ ধরনের ঘটনা এদেশে পুরনো সংস্কৃতি। এমনকি বাংলাদেশের ভোট নিয়ে বিদেশি কূটনীতিকদের কথাবার্তাও এখন ট্র্যাডিশন হয়ে গেছে বলে মনে করেন তিনি। তৌহিদ হোসেনের ধারণা, 12 ফেব্রুয়ারি নির্বাচনে 55% বেশি ভোট পড়বে। বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশিদের আগ্রহ ছিল বরাবরই, তবে সেই মাত্রা অনেক বেশি দৃশ্যমান হয় নির্বাচনকালে। অনেকেই প্রশ্ন তোলেন, ঢাকায় কর্মরত বিদেশি দূতদের রাজনৈতিক দল ও গণমাধ্যম বেশি গুরুত্ব দিচ্ছে, আবার বিদেশিদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথাবার্তা হস্তক্ষেপের চেষ্টা কিনা সেই বিতর্কও পুরনো। নির্বাচনী কূটনীতির এই কর্মশালায় ঘুরে ফিরে এসেছে বিষয়গুলো। পরে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা। যে কূটনৈতিক কমিউনিটি আছেন তারা এ নিয়ে কথাবার্তা বলেন, এবং আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে আমাদের সমাজেরও একটা বড় অংশই চায় যে তারা কথা বলুক, কাজেই তাদেরকে আমি দোষ দিতে পারি, এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে।
আর মাত্র 10 দিন পর নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী সহিংসতায় মৃত্যুর ঘটনায় উদ্বেগ বেড়েছে, আর হতাহতের ঘটনা তো প্রতিদিনের ইস্যু। এসব নিয়ে এরই মধ্যে বাংলাদেশে থাকা নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। আর নিরাপত্তার কথা বলে পরিবারের সদস্যদের দেশে ফেরত পাঠিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। আইন শৃঙ্খলা নিয়ে বিদেশিদের উদ্বেগ দূর করতে কি করছে সরকার? কিছু অস্থিরতা আছে, কিছু অস্থিরতা থাকবে, এক একজন এক একভাবে জাজ করবে, সেটাকে আমাদের বিবেচনায় নিলে চলবে না। আমরা আমাদের মতো করে যেভাবে এগোচ্ছি নির্বাচনের দিকে যাব, নির্বাচন হবে। আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যতটুকু সম্ভব নিরসনের আমরা চেষ্টা করে দেবো এবং নির্বাচন সঠিকভাবে হবে বলে আমি মনে করি। আসছে নির্বাচন নিয়ে জনমানুষের আগ্রহ আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তৎপরতার বিষয়ে। এসব ফ্যাক্টর ভোট পড়ার হারে কি প্রভাব ফেলবে? প্রতি নির্বাচনে কিছু মানুষ ভোট দিতে জানে, এবার কি কিছু বেশি ভোট দিতে না যাবে কিনা এটা আমি বলতে পারবো না। তবে 1991 নির্বাচনে 55% ভোট পড়েছিল। আমার তো মনে হচ্ছে বেশি ভোট পড়বে, দেখা যাক। কূটনৈতিক রিপোর্টারদের জন্য আয়োজিত নির্বাচন বিষয়ক এই কর্মশালার সমাপনীতে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় ইউএনডিপির আবাসিক সমন্বয়কারীও জননিরাপত্তা, বিশেষ করে নারী প্রার্থী ও ভোটারদের ইস্যুতে কথা বলেন। Gender-based violence, including online harassment, intimidation, sexualized disinformation and doxing. পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটের পর প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে তিনি কিছু জানেন না, আর তার কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার খবরও সঠিক নয় বলে দাবি তৌহিদ হোসেনের। পররাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রী তার টেনিওর থাকাকালে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সারেন্ডার করবেন, এটা খুবই একটা অস্বাভাবিক ঘটনা ঘটতো, সেটা অবশ্যই করেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছে, তবে নির্বাচন হবে লেভেল প্লেইং ফিল্ডেই। চট্টগ্রামে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এমনটা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে কেউ যদি ইন্টারনেট বন্ধের চেষ্টা করে তাকে আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করেন তিনি। গুজব না ছড়ানোরও অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিপারেশন বেশ ভালো, এবং তাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখন এই ব্যাপারে সবার সাথে সবার একটা সহযোগিতা রয়ে গেছে। আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পেলেন না কুমিল্লা 4-এর মঞ্জুরুল হাসান মুন্সি এবং 10 আসনের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। আপিলেও খারিজ হয়ে গেছে প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন। তাই কুমিল্লা 10 আসনের নির্বাচনে বাধা নেই বিএনপি প্রার্থী মোবাশের আলমের। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে এই নির্বাচনে তার অংশ নেয়ার আর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে তিনি আপিল করেন। অন্যদিকে কুমিল্লা 10 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশের আলম ভূঁইয়াকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে একই আসনের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারছেন না। কর্মজীবী নারীদের নিয়ে টুইটারে জামায়াতের আমিরের কুরুচিপূর্ণ ও অবমাননাকর পোস্ট দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বের হওয়া মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদল নেতারা জামায়াত আমিরের বক্তব্যের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা বলেন, 24-এর 5 আগস্টের পর থেকে আবারও নারী ইস্যুতে জামায়াতের পুরনো চরিত্র প্রতিফলিত হচ্ছে। তারা জাতিকে বোকা বানাতে হ্যাকিংয়ের নাটক সাজাচ্ছে। নেতারা বলেন, দেশের অর্ধেক শক্তি যখন নারী, যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের অবমাননা করেছেন জামায়াত আমির। এ ঘটনার তীব্র নিন্দা জানায় ছাত্রদল। ষড়যন্ত্রমূলক রাজনীতির অপচেষ্টা চালায়, এর জবাব অবশ্যই ছাত্র সমাজ এবং বাংলাদেশের সচেতন নারী সমাজ এবং বাংলাদেশের জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি তাদেরকে বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন, এবং এটি আপনার মনের বক্তব্য বলে আমরা মনে করি। এবং অনেকে বলেন যে ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে।
অন্যায়ের সাথে কোনো রকম আপোষ না করেই অতীতের মতো সত্য সাহসের পথে এগিয়ে যাবে দৈনিক যুগান্তর। একইভাবে কঠিন পরিস্থিতিতেও সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে করে যাবে তাদের প্রতিনিধিত্ব। দুপুরে নিজস্ব কার্যালয়ে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দেশসেরা দৈনিকটির প্রকাশক ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। সত্যের সন্ধানে নির্ভীক স্লোগানে যাত্রা শুরু করে ২৬টি বছর পার করল জনপ্রিয় দৈনিক পত্রিকা যুগান্তর। স্বপ্নদ্রষ্টা, শিল্পপতি, সফল উদ্যোক্তা নুরুল ইসলামের দেখানো পথে সাদাকে সাদা, কালোকে কালো বলার দুরন্ত সাহস নিয়েই এগিয়ে চলেছে দৈনিকটি। ২৭ বছরে পা দেওয়ার ক্ষণটি স্মরণীয় করে রাখতে এবং ভবিষ্যতের জন্য উৎসাহ দিতে স্বল্প পরিসরে হাজির হয়েছিলেন প্রতিষ্ঠানটির অভিভাবকরা। ২০০০ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরুর খুব অল্প দিনেই পাঠকের নজর কাড়ে দৈনিক যুগান্তর। দীর্ঘ ২৬ বছরের পথ চলায় মানুষের আস্থা ও অকুণ্ঠ ভালোবাসা সাহস জুগিয়েছে কর্মীদের। প্রতিদিনই ভালো করছে। আমরা চাই যে যুগান্তর আরো ভালো করবে, আরো দর্শক প্রিয় হবে এবং বাংলাদেশের সকল সংকট, সকল সম্ভাবনায় যুগান্তর আরো ভূমিকা রাখবে। সত্যের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা এবং আস্থা এবং বিশ্বাস এবং সেই পথে নিজেকে পরিচালনা করা, এই যোগ্যতা বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে যে মানুষটার মধ্যে আমরা দেখেছি তিনি নুরুল ইসলাম বাবুল। তিনি বলেছিলেন সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। আমি মনে করি যুগান্তর ২৬ বছরও সেই জায়গা থেকে ১ ইঞ্চিও সরেনি। শুধু রাজধানী নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের বস্তুনিষ্ঠ খবর তুলে এনে গণমানুষের প্রিয় কণ্ঠস্বর পরিণত হয়েছে যুগান্তর। শাসকের চোখ রাঙানিতে ভয় না পেয়ে মুসলিমের পক্ষে বরাবরই সাহসী ভূমিকায় ছিল পত্রিকাটি। আজকের এই দিনে আমার বারবার মনে পড়ছে আমাদের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল সাহেবের কথা। ৫ই আগস্টে যে তোমাদের অবদান অনেক বেশি, অনেক বেশি। প্রত্যেকের মুখে মুখে যমুনা টেলিভিশন এবং যুগান্তর পত্রিকার কথা সবাই বলেছে। এইভাবে তোমরা এগিয়ে যাও, আমি দোয়া করি। অতীতের ধারাবাহিকতায় আগামীর বাংলাদেশ বিনির্মাণেও বলিষ্ঠ ভূমিকা রাখতে চায় যুগান্তর পরিবার। প্রত্যেকের মুখে মুখে যমুনা টেলিভিশন এবং যুগান্তর পত্রিকার কথা সবাই বলেছে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।